কলকাতার মে মাসের তীব্র গরম থেকে মুক্তি পেতে যদি এমন একটা জায়গায় চলে আসা যায় যেখানে সবুজ পাহাড়ের বুকে সারাদিন মেঘেরা খেলা করে বেড়ায়, চলুন তবে সেটা যদি একবার পরখ করা যায়। ঘড়িতে 5:49, আজকে 24শে মে, রবিবার। সোম, মঙ্গল, বুধ 3 দিন ছুটি নিয়েছি। বৃহস্পতিবার বকরি ঈদ, তাই এই কদিনের অবকাশে চলুন বেরিয়ে পড়ি। আশা করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রদীপ, আর আমার সঙ্গে রয়েছে চৈতালি। শুরু করছি আজকের ব্লগ ফুল ট্যাঙ্ক নো প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে। ব্যাগপত্র গোছানোর কাজ প্রায় শেষ, আর মজার বিষয় হলো হঠাৎ করেই যখন পাহাড়ের পরিকল্পনা হয় সবার আগে মাথায় আসে নর্থ বেঙ্গলের নাম। তাই আজও আমরা রওনা হচ্ছি সেই দিকেই। তবে আজকের জন্য মোটামুটি শিলিগুড়িতেই আস্তানা গাড়ার পরিকল্পনা, আর আপনাদের জন্য একটু রাস্তার আপডেটও দিতে চাই। তবে একটা কথা বলি, সেলফ ড্রাইভের ভ্রমণে আসল মজাটাই হলো এই চলতে চলতে পরিকল্পনা বদলে যায়, আবার নতুন সিদ্ধান্ত নিতে হয়। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায়। এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে 6:24 বাজে। আমরা এখন যশোর রোডের উপর আছি। জাস্ট এয়ারপোর্ট 1 নম্বর গেট ক্রস করে এসেছি, সামনে চলে এসেছি এয়ারপোর্ট 3 নম্বরের কাছাকাছি। তো সামনে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ একটা, আমরা এই বাদিক টার্ন নিয়ে নেব। আর এই ওভারব্রিজটাই কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, মানে ওপাশ থেকে আসছে, যশোর রোডে লিঙ্ক করছে। আমরা এই ব্রিজের নিচ দিয়ে সোজা গিয়েই এই বেলঘরিয়া এক্সপ্রেসের উপরেই উঠব। তারপর কিছুটা এদূর এগিয়ে যাব, তারপরে ইউ টার্ন নিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসের দিকে এগাবো। এই বলতে বলতে চলে এলো, এই ইউ টার্নটা নিচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর। ইউ টার্ন নিয়ে আমরা সোজা যাব, আর 350 মিটার গিয়ে বাদিক নিয়ে নেব ওভারব্রিজের ওপর দিয়ে একদম সোজা কল্যাণী এক্সপ্রেস। দেখুন কি সুন্দর রাস্তা হয়ে গেছে ওভারব্রিজটা, আপনাদের সবার ভালো লাগবে এখান দিয়ে যাওয়ার সময়। নর্থ বেঙ্গলে আমরা যারা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় যেখানে থাকি না কেন, তাদের নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এখন বর্তমানের এই রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, সত্যি আপনাদের সবার খুব ভালো লাগবে যখন আসবে। এখন আর আপনাদের সেই বারাসাতের মধ্যে দিয়ে বড়জাগুলি পর্যন্ত যে ওয়ান ওয়ে রাস্তার ওখানে আছে, অনেকটাই রাস্তাই ওয়ান ওয়ে আছে, সে খিঞ্জির মধ্যে দিয়ে যেতে হবে না, টাইমটাও নেয়। সুন্দর রাস্তা। একবার চলে আসুন রাস্তায়। চেষ্টা করছি এই জিনিসগুলোকে ধরে রাখার, যাতে আরো বয়স বাড়বে তখন এগুলো দেখতে পাই, ভালো লাগার জন্য। এখনো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি, 6:55 বাজে। ধীরে ধীরে যাচ্ছি, এখানে তো 80 স্পিডের উপরে চালানো যাবে না, সাবধানে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, অ্যাক্সিলারেটারে পা পড়ে গেলে 90 কখন হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, খুব সাবধানে যাচ্ছি। 80 যাতে না পাস করে, কারণ এখানে অনেক সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখানে 80 উঠলেই কেস খেয়ে যেতে। ফার্স্ট টোল, কিন্তু টোল চালু হয়নি এখনো কল্যাণী এক্সপ্রেসের ওপর, চালু হয়নি, চালু হবে। নতুন টোল গেট বসে গেছে, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই যে কাপা মোড়ের এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা, এই নিচ দিয়ে আমরা আগে যেতাম, বাঁদিক দিয়ে কাপা মোড় হয়ে যেতাম। এই যে কাপা মোড়ের উপরে এই যে ফ্লাইওভারটা হয়ে গেছে, এই যে ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি, নিচ দিয়ে আর এখন যেতে হবে না, কাপা মোড়ের উপর দিয়েই আমরা যাচ্ছি। ভুল হচ্ছিল একটু, এই যে সেই ব্রিজটা দেখুন কিরকম সুন্দর করে দিয়েছে। সুন্দর করেছে ব্রিজটা।
ফ্লাইওভারটা একদম কমপ্লিট, দারুণ রাস্তা হয়ে আছে, নিশ্চিন্তে একদম জ্যাম জট কে উপেক্ষা করে একদম সোজা ব্রিজ দিয়ে চলে আসবে। এই যে ব্রিজ থেকে আমরা এখন নামছি, এই ব্রিজ থেকে আমরা নেমে গেলাম। এখন 3.9 কিলোমিটার পর এখান থেকে আমরা ওই NH-12টা পাবো, যেটাকে বড় জাগুলি মোড় বলে। কোনো জ্যাম জট পাবেন না, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসবেন, দারুণ রাস্তা, যেটা আমাদের খুব অসুবিধা হতো আগে। এইটুকুন রাস্তায় স্ট্রেস বেরোতে আমাদের অনেক সময় যেত, এই স্ট্রেসটা এখন খুব দারুণ হয়ে গেছে। নিশ্চিন্তে আসুন, দারুণভাবে এনজয় করতে পারবেন এই রোডটা। এই যে চলে এলাম কানেক্টর বড় জাগুলির মোড়, এই উঠে গেলাম। হ্যাঁ, আমরা আবার NH-12 উঠে পড়েছি। এবার এই NH-12 ধরেই আমরা এবার সোজা চলতে থাকবো। এই যে দেখুন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমরা এখন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছি। 9টা নাগাদ এসেছিলাম, তো খাওয়া দাওয়া ভালোই, একটু অপেক্ষা করতে হয়, 40 মিনিট আমাদের লেগে গেল খেতে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, খাওয়ার ভিডিওটা করতে পারিনি। আমরা এখন NH-12 ধরে চলতে থাকবো একদম ডালখোলা চক পর্যন্ত, তারপরে আবার NH-27 ধরে একদম শিলিগুড়ি। আপনাদের সঙ্গে না একটু ব্যক্তিগত কথা শেয়ার করতে ইচ্ছে করছে। যাদেরই অংশটি ভালো লাগবে না তারা চাইলে নিঃসন্দেহে স্কিপ করে যেতে পারেন। তাহলে বলি, আসলে টানা প্রায় 5 মাস পর আবার আমরা এই রোড ট্রিপে বেরিয়েছি। এই কয়েক মাস পারিবারিক নানা কারণে আমরা কোথাও যেতে পারিনি। ইচ্ছা ছিল আমরা 3 জন, আমি, আমার স্ত্রী এবং মেয়ে একই সঙ্গে বেরোবো, কিন্তু মেয়ের কলেজে কখনো পরীক্ষা কখনো ক্লাস থাকায় এবারও সে আসতে পারেনি। তাই শেষমেশ আর ধৈর্য রাখতে না পেরে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। তাহলে এবারে একটা কথা বলি, যারা রোড ট্রিপ ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝবেন টানা 5 মাস পথে না বেরোতে পারার কষ্ট কতটা। কারণ যারা একবার পথের আনন্দ আর মুক্তির স্বাদ পেয়েছেন তারাই জানেন সেই টানটা ঠিক কতটা গভীর। এখন আমরা লাঞ্চের জন্য একটু ব্রেক নিয়েছি, বেলা এখন 3:30 বাজে। তো আমরা এখন আছি মালদাহের পরদেশি ধাবাতে, 2টো ভেজ থালি নিয়েছি। তো 10 মিনিট অপেক্ষা করার পর আমরা এটা পেলাম। দেখাচ্ছি আপনাদের কী আছে। 10 রকম আইটেম আছে, ভাত, ডাল, সবজি, এঁচোড়, মিষ্টি, দই, এতগুলো খাবার, প্রত্যেকটার অনেকটা নামও জানি না, খেয়ে দেখতে হবে। চলুন খেয়ে নিই, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব, সঙ্গে থাকুন। আমরা এখন NH-27 ধরেই চলেছি, যেটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড বলে। তো এর মধ্যে আপনাদের একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখি, আমরা প্রায় ঘন্টা 2 লেট রান করছি অ্যাজ পার গুগল, ডিউ টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রেজিনগর, বেলডাঙ্গা এরকম 2-3টে জায়গায় রাস্তায় কাজ হচ্ছে বলে এটা আপনাদের জানিয়ে রাখলাম, আপনাদের কাজে আসবে। তবে শিলিগুড়ি পৌঁছাতে গুগল বলছে প্রায় 8:30 বেজে যাবে। এই আমরা হোটেলে পৌঁছালাম, হোটেল শাহী প্যালেস শিলিগুড়ি। এই গাড়িটা এখানে পার্ক করেছি। তো এখন প্রায় বাজে 8:30। আমাদের এখানে পৌঁছাতে প্রায় ঘন্টা 1.5 লেট হলো, সেটা ওই রাস্তা ডাইভারশন ওয়ার্কের কাজের জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল রাতে হোটেল শাহী প্যালেসে আমরা উঠেছি। চলুন রুম ট্যুরটা আগে আপনাদের দিয়ে দিই। এই যে রুমটা দেখুন, 2টি ছোটো ছোটো বেড রয়েছে, একজনের পক্ষে খুবই ঠিকঠাক আছে, ছোটো, নিট অ্যান্ড ক্লিন। এদিকে একটি বেসিন আছে, এদিকে একটি আয়না, আর এই যে বাথরুমটা বেশ পরিচ্ছন্ন,
নিট অ্যান্ড ক্লিন, ঠিকঠাক। মানে ছোটোর মধ্যে বেসিক যে অ্যামিনিটিস দরকার সেটা হয়ে যায়, এবং এটা খুব বাজেট ফ্রেন্ডলি, মাত্র ভাড়া 1200 টাকা। চলুন এবার আমরা আপনাদের এইটার মানে এর আসল জায়গাটা, ভালো লাগার আর একটা জায়গা আছে সেখানে। এই দেখুন, এই পাশ থেকে আমরা কলকাতা থেকে এসেছি, আর এই পাশে চলে যাব বাগডোগরার দিকে। আর নিচে দেখুন এই গাড়ি রাখার জায়গা, বেশ ছোট্ট জায়গা, কিন্তু প্রায় কতগুলো গাড়ি এখানে দেখুন পার্ক করে রেখেছে। আপনারা তো জানেন, নতুন হাতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গেলে অনেক সময় পরিস্থিতি বুঝে রুট বদলাতে হয়। তাই আমাদের ফুল ট্যাঙ্ক নো প্ল্যান চ্যানেলের নাম অনুযায়ী এবারও আগে থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। তবে গতকাল রাতে ঠিক করলাম, প্রথমে সেবক হয়ে করোনেশন ব্রিজ টপকে আমরা মিনাবাজার মোড় পর্যন্ত যাব। সেখানে ব্রেকফাস্ট করে লুপ ব্রিজের রাস্তার বর্তমান অবস্থা কেমন লোকাল লোকদের কাছ থেকে জেনে নেব। যদি রাস্তা ভালো থাকে তাহলে সেটা দিয়ে পানবুর দিকে এগাবো, আর না হলে NH-17 ধরে গরুবাতান হয়ে লাভার রাস্তা ধরে এগিয়ে যাব। এখন প্রায় সকাল 7:45, আমাদের গোছগাছ প্রায় শেষ। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। 8:03 হয়ে গেল আমাদের বেরোতে, আমরা বেরিয়ে পড়েছি। চলুন তাহলে। আমরা এখন শিলিগুড়ি শহরের উপর দিয়ে চলেছি। এই সেবক রোডে ঢুকে পড়লাম। এই রোডটার সম্বন্ধে আপনারা তো প্রত্যেকেই জানেন, যারা নিজেরা ড্রাইভ করেছেন তারাও জানেন কেমন অনুভূতি হয়, বা যারা এমনি গাড়ি করেও ঘুরতে আসেন তারাও জানেন যে অসাধারণ লাগে এই রাস্তা দিয়ে যখন যাই, তখন যে অনুভূতিটা হয় সেটা ভাষায় বলা যাবে না। এই সেবকের রেল ব্রিজ চলে এলাম, ক্রস করছি এখন। এই দেখুন সামনে এই ডান দিকে সেবকের শিব মন্দির, আমরা এখন পাস করছি। সেবকের শিব মন্দির থেকে সেবকের কালী মন্দির পর্যন্ত মাঝখানের যে অংশটুকু বেশ জিগজাগ, বাঁক আছে বেশ। দেখুন এই আমরা সেবকের কালী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে সামনে, এ বাবা এ কি দেখছি, একেবারে ভাঙাচোরা অবস্থা করে ফেলেছে, সংস্কারের কাজ চলছে। যাই হোক, সেবকের কালী মন্দিরকে ছেড়ে দিয়ে আমরা করোনেশন ব্রিজের দিকে এগিয়ে চললাম। বলতে বলতে করোনেশন ব্রিজ চলে এলাম, যেটাকে বাঘপুল নামেও পরিচিত। এই করোনেশন ব্রিজ টপকে যাচ্ছি, টপকে আমরা ডান দিক দিয়ে নিয়ে আমরা NH-17 ধরব। বিশ্বাস করুন, এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। চারপাশের দৃশ্য আর প্রকৃতির সান্নিধ্যে মন যেন কোথায় হারিয়ে যায়। এই আমরা উঠে পড়লাম NH-17, এটা ধরে একদম সোজা চলবো একদম বাগড়াকোটের মিনামোড় পর্যন্ত। মনে হচ্ছে আমরা প্রায় চলেই এসেছি মিনামোড়ের কাছাকাছি। আগেই বলেছিলাম এখানেই আজকে প্রথম ব্রেকফাস্ট সেরে নেব, তারপরে স্থানীয়দের কাছ থেকে রাস্তার খবর নিয়ে ঠিক করব কোন রুট ধরে এগানো সবচেয়ে ভালো হবে। এই সামনের রাস্তাটা দিয়েই আমরা এখানে পৌঁছেছি।
আর এর চারপাশটা দেখুন, এর চারপাশটা জুড়ে বিস্তীর্ণ সবুজ চা বাগান রয়েছে, সত্যি খুব সুন্দর, মনোমুগ্ধকর। আর এর মধ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। হ্যাঁ, যেটা বলার, যেটা আগেই আপনাদের বলেছিলাম, স্থানীয় মানুষদের কাছে পরামর্শ নিয়েই আজকে রুট ঠিক করব। তাদের কাছ থেকে জানতে পারলাম লুপ ব্রিজ হয়ে চারখোল ও পানবু যাওয়ার রাস্তার অবস্থা বেশ ভালো। আমরা এখন কোনো সমস্যার আশঙ্কা নেই। দূরে আজকে আমরা ঠিক করেছি আর সেই ধরেই এগিয়ে যাব। সামনেটাই হচ্ছে মিনা মোড়। আমরা এগিয়ে গিয়ে ঠিক এখান থেকে বাঁদিকে দিয়ে রাস্তাটা নেব, নিলেই আমরা বিখ্যাত লুপ ব্রিজের রাস্তা ধরে এরপরে এগিয়ে যাব। এই সেই পৌঁছে গেলাম আমরা বাগড়াকোটের সেই বিখ্যাত মিনা মোড়। এই বাঁদিক নিয়ে নিলাম, আমরা এখন সোজা এগিয়ে যাব। এই সামনে দেখা যাচ্ছে একটা রেল গেট আসছে, রেল গেটটা টপকে আমরা সামনে এগিয়ে যাব। আর দুদিকে ভারী মনোরম দৃশ্য দেখুন, সবুজ চা বাগানে। আমরা এগিয়ে চলেছি, সুন্দর দুধারে সবুজের চা বাগান, এর বুক চিরে যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর গুগল বাবাজি দেখুন উল্টো পাল্টা দেখিয়ে যাচ্ছে, কিছুতেই এই বাগড়াকোটের লুপ ব্রিজ হয়ে রাস্তা দেখাচ্ছে না, ওরা সবসময় দেখাচ্ছে মিনামোড় হয়ে সোজা গরুবাতান হয়ে লাভার রাস্তাটা। আমরা এই কিছুটা এগিয়ে গিয়ে আমরা ডান দিকটা নিয়ে নেব। এই সেই ডান দিকটা নিয়ে নিলাম, এবার ডান দিক ধরে চলবো। রাস্তাটা একটু সরু, একটু ব্যাট প্যাচ আছে, একটু অফ রোডিংও আছে, দেখছেন একটু অফ রোডিংও আছে। তবে এই রাস্তাটা আপনাদের পুরোটাই প্রায় দেখাচ্ছি। তবে এই কিছুটা এগিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ভালো রাস্তাটা পেয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে দেখুন ভালো রাস্তার সামনে, এই যে ভালো রাস্তাটায় আমরা উঠে গেলাম। এবার দারুণ রাস্তা, এবার এই ধরে নিলাম, এই রাস্তা ধরে একদম সোজা একদম লুপ ব্রিজ এর রাস্তা, দারুণ রাস্তা, আর কোনো রকম চিন্তা নেই। সত্যি এবার কিন্তু দারুণ রাস্তা, যেটা দেখেছিলাম ভিডিওতে অনেকের, এখন নিজে দেখছি রাস্তাটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর রাস্তা, আপনার মন ভরে যাবে এই রাস্তায়। এই চলে এসেছি প্রায় লুপ ব্রিজের কাছাকাছি, ব্রিজে আমরা উঠবো। দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে ব্রিজের ওপর দিকে উঠতে শুরু করলাম, আর সামনে খুলে যেতে লাগলো নতুন। ধীরে ধীরে রাস্তার ঢাল এতটাই খাড়া হয়ে উঠলো যে প্রথমে থার্ড গিয়ারে চললেও গাড়িটি আর সেই গিয়ারে নিতে চাইছিল না। অবশেষে পাহাড়ি পথের চ্যালেঞ্জ মেনে নিয়েই সেকেন্ড গিয়ারেই এগিয়ে চলতে হলো আমাদের। এই দেখুন এখানে আবার রাস্তার আবার এক সাইড পুরো ভাঙা, অর্থাৎ কাজ সম্পূর্ণ হয়নি। এবার ওপাশ থেকে গাড়ি যতক্ষণ না আসা শেষ হবে ততক্ষণ এপাশ থেকে গাড়ি যাওয়া সম্ভব নয়। এই শেষ হলো, এবার আমরা চলতে শুরু করলাম। এবার মাঝপথে যদি ওপাশ থেকে গাড়ি চলে আসে, নয় ওকে নাহলে না আমাকে একজনকে ব্যাক করতে হবে। এটাই হলো পাহাড়ি রাস্তার একটা সমস্যা, আর এই সমস্যার কথা মাথায় রেখেই কিন্তু পাহাড়ে গাড়ি চালাতে হয়। এবার কিন্তু আমাদের গাড়ি দ্রুত অল্টিটিউড গেইন করছে, খুব দ্রুত অনেকটা উপরের দিকে উঠে আসছে। আমরা ওইখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি, ব্রিজের সর্বোচ্চ উচ্চতার ঠিক মাঝামাঝি জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি। কত সুন্দর ভিউ, মেঘলা বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু
কিন্তু অপূর্ব। চারিদিকে দৃশ্যটা দেখুন, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর, দারুণ দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা কেমন, খুব সুন্দর। আর ও যে দেখুন গাড়িটা ওখান থেকে দেখা যাচ্ছে, গাড়িটাকে ওখানে রয়েছে আমাদের, দারুণ। এর আর্কিটেকচারাল ডিজাইনটা দেখুন, দুর্দান্ত। দেখুন আস্তে আস্তে এটা খুব ছোট জায়গার মধ্যে পাহাড়ের উপর রাস্তাটা নিয়ে গেছে, খুব অল্প জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি দ্রুত অল্টিটিউড গেইন করেছে। দারুণ দারুণ। এত দ্রুত অল্টিটিউড গেইন করা লুপ ব্রিজ আমার মনে হয় এটা প্রথম আমাদের বাংলায়। চলুন এবার তাহলে এগিয়ে যাওয়া যাক। কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের বলতে হচ্ছে, ক্যামেরার সমস্যার কারণে এই লুপ ব্রিজের ভিডিওটা আমরা ঠিক করে উঠতে পারিনি। জায়গাটার আসল সৌন্দর্য আপনাদের দেখাতে না পেরে সত্যি খুব খারাপ লাগছে। লুপ ব্রিজ থেকে আমরা প্রায় নেমে এসেছি। এই রাস্তার কিছু কিছু জায়গা একটু খারাপ আছে। এবার আমরা লুপ ব্রিজ থেকে বেরিয়ে এলাম। সামনে দেখুন মেঘ দেখা যাচ্ছে, রাস্তাটা একটু মানে পিচটা উঠে গেছে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলে যায়, ঠিক আছে। এবার আবার সুন্দর রাস্তা দেখুন, খুবই সুন্দর রাস্তা, মসৃণ রাস্তা, অপূর্ব রাস্তা, একেবারে মাখন। এখান থেকে অ্যাজ পার গুগল বলছে এখান থেকে চারকোল যে ফটকটা আছে তার ডিস্টেন্স দেখাচ্ছে এখন 12 কিলোমিটার, সময় 25 মিনিট। তো আমাদের তো একটু বেশি লাগবেই। রাস্তায় কিন্তু মাঝে মাঝে বেশ কয়েকটা কার্ভ আছে। এই দেখুন, বলতে বলতে আবার কার্ভ, বেশ কার্ভ আছে। কিন্তু মেঘে তো একদম ঢেকে গেল। এবার দেখছি একদম দৃশ্যহীনতা, ভিজিবিলিটি 0 হতে চলেছে। হালকা দেখা যাচ্ছে, কখনো কখনো একদম, এখন আবার পরিষ্কার হয়ে গেল কিছুটা। আর সে সময় একদম পুরো দেখা যাচ্ছিল না, পুরো একদম ভিজিবিলিটি 0 হয়ে গিয়েছিল। এই হচ্ছে পাহাড়ের খেলা। এই দেখো, বলছিলাম না যে কার্ভ আছে, বেশ ঘন ঘন কার্ভ আছে, টার্ন আছে একটার পর একটা। বাহ, এই রাস্তাটা দেখো, বেশ কিন্তু খারাপ, খুব সরু, পাহাড়ের গা বেয়ে একদম উপরের দিকে উঠে গেছে মনে হচ্ছে, কি তাই না? হ্যাঁ, রাস্তাটা খুবই সরু এবং খুবই স্টিপ আছে, দুদিক দিয়ে বেশ জঙ্গল দেখা যাচ্ছে, ভালোই লাগছে বেশ দেখতে। এইসব পথে গাড়ি চালাতে তো ভালো লাগে। সত্যি এরকম রাস্তা দিয়ে চালাতে বেশ ভালো লাগে, দারুণ লাগে। পাহাড়ের গা দিয়ে পুরো রাস্তাটা সাইড দিয়ে চলে গেছে, বেশ অ্যাডভেঞ্চার মনে হয়। অবশ্যই খুব সাবধানতার সহিত চালাতে হয়। প্রায় চলে এসেছি চারকোলে ঢোকার মুখের রাস্তাটা। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো বাকি আছে। বলতে বলতে আমরা চারকোলের রাস্তায় ঢুকে পড়েছি। এখন বাজে ঘড়িতে দেখা যাচ্ছে 12টা 32। তো এই রাস্তাটা তো খুব ভালোই লাগছে, সুন্দর রাস্তা। আগে কীরকম আছে সেটা দেখি, সামনেই দেখা যাবে। এই রাস্তাটা তো খুব সুন্দর আছে, রাস্তা কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে, সুন্দর রাস্তা। তো আমরা এখান থেকে সামথার যাব, সামথার হয়ে তারপরে পানপুর। তো সামথার থেকে পানপুর পর প্রায় 7 থেকে 8 কিলোমিটার, ওই 20-25 মিনিট মতো লাগে। তো আবার চারকোল থেকে সামথার 8-9 কিলোমিটারের মতো, ওই প্রায় আধা ঘন্টার কাছাকাছি নিয়ে নেয়। তবে দেখা যাক, রাস্তা খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন দুটো রাস্তা, একটি রাস্তা উপরের দিকে উঠে গেছে, ওটা চারকোল ভিউ পয়েন্টের দিকে, চারকোলের দিকে রাস্তা। আর নিচ দিয়ে যেটা চলে গেছে বাঁ দিক দিয়ে, সেটা কিন্তু পানপুর দিকে রাস্তা।
পানবুর দিকের রাস্তা। এটা সামথার হয়ে এই রাস্তা দিয়ে পানবু যাওয়া যায়। চলুন, যে ডান দিক ফিরে গেলাম আমরা, এটা চারখোল, যে অ্যারো দ্বারা রাখা রয়েছে, এটা চারখোলের দিকে উঠে গেল। আমরা এখন সামথারের দিকে যাচ্ছি। এখান থেকে সামথার প্রায় 7-8 কিলোমিটারের মতো। আসলে শিলিগুড়ি থেকে সরাসরি পানবু পৌঁছানো যেতে পারত, যেটা ওই কালীঝোড়া হয়ে মাত্র 40 কিলোমিটারের মতো পথ, 2 ঘন্টার সময় দেখায় অ্যাজ পার গুগল। কিন্তু রাস্তাটা বড্ড স্টিফ, আপনারা জানেন অনেকেই, এবং রাস্তাটার মাঝে মাঝে অনেক জায়গায় খারাপ অবস্থায় রয়েছে। ওই খারাপ রাস্তা যেখানে চড়াই এবং টার্নিংয়ের জায়গায় যে পিচগুলো উঠে গেছে, এ সমস্ত জায়গায় সত্যি খুব চাকাগুলো স্কিড করে এবং একটু ঝুঁকিদায়ক হয়ে যায়। তাই অযথা ঝুঁকি নেওয়ার ইচ্ছা ছিল না। তাছাড়া আপনারাও যদি চারখোল, সামথার, পানবু কিংবা আশেপাশে পাহাড়ির এই সৌন্দর্য উপভোগ করতে চান, তো পাগড়াকোটে লুপ ব্রিজ হয়ে আসার রুটটা নিঃসন্দেহে একটি দারুণ বিকল্প। সুন্দর রাস্তা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, দুটোর স্বাদ একই সঙ্গে পাওয়া যেতে পারে। রাস্তার সাইডে বাড়িঘরও দেখতে পাচ্ছি। এই একটু জায়গায় একটু ব্যাড প্যাচ রয়েছে, কাজ চলছে, বোধহয় বেশিটা নেই, অল্প একটুই আছে। এই দেখুন কেমন মেঘ উড়ে যাচ্ছে সামনে দিয়ে, পুরো ধোঁয়াশা হয়ে গেছে। রাস্তাটা একটু খারাপ, এই পাহাড়ি রাস্তা তো এটা কোনো ব্যাপার নয়, সামান্য খারাপ, কিন্তু চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আমরা কিন্তু এখন সামথারের মধ্যে দিয়েই যাচ্ছি। বেশ দারুণ অনুভূতি হচ্ছে, চারিদিকে মেঘ চলে আসছে। সামথার ছেড়ে যত পানবুর দিকে এগাচ্ছি, তত যেন চারিদিকে মেঘ একদম আমাদের ঘিরে ধরছে। চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে না, মাঝখানে যে ভ্যালি, চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। দারুণ লাগছে, দারুণ, বেশ অ্যাডভেঞ্চার লাগছে। রাস্তা মোটামুটি ঠিকই আছে, সুন্দর লাগছে, চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন। চলে এসছি প্রায়, আমরা এসছি এখন প্রায় 2টো বাজে। শিলিগুড়ি থেকে প্রায় 8:30-8:30টার মধ্যে বেরিয়েছি, ব্রেকফাস্ট করেছি, ঘুরতে ঘুরতে এখন চারখোল ছেড়ে পানবুতে এসে ঠেকেছি। তো পানবুতে ইচ্ছা ছিল পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে থাকার। আমি সেই জায়গা থেকে বলছি জায়গাটা ভালো, বাজেট ফ্রেন্ডলিও, কিন্তু ওখানে ফোন করে জানলাম যে ওখানে রুম নেই আজকে। তো ভাবছি পানবুতেই থাকবো, ইচ্ছা ছিল অনেক দিন থেকে। তো কি করব, এখানে মঞ্জুশ্রী রিট্রিটের কাছে এখানে দাঁড়িয়েছি, যদিও এখন নতুন নাম হয়েছে মঞ্জুশ্রী ডিম, ইয়াকমাকুম মহলে এটা অবস্থিত। তো এখানে গাড়িটা রেখে আমি বললাম দাঁড়াও, আমার ওয়াইফকে আমি যাই আগে খোঁজ করে আসি, না পেলে আবার আমাদের ঘুরবো, সেই সব প্ল্যান করা আছে, নয় সামথারে নয় আবার কোথাও থাকবো। তো যাই হোক গিয়ে দেখলাম ঘর আছে, পেয়েছি, তবে আমাদের একটু বললো সময় লাগবে, ঘরটা ক্লিন করবে। তো যাই হোক আমরা এবার মঞ্জুশ্রী রিট্রিটের দিকে যাচ্ছি, আপনারা দেখুন পেয়েছি, এটাই আমাদের অনেক সৌভাগ্য। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ, কেন আমাদের আর ঘুরতে হতো। তবে এখানে থাকবার জন্য অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল, তবে একটু বাজেটটা একটু বেশি, সেই কারণে এটাকে অ্যাভয়েড করছিলাম। পানবু অ্যাভয়েড করে পানবু ধারা ভিউ পয়েন্ট হোমস্টেতেই থাকার ইচ্ছে করছিলাম, কিন্তু সেটা তো পেলাম না। যাই হোক, ভগবান যেটা করে খারাপ করে না, এটা মানি, ভালোর জন্যই করে। এবার আমরা উঠছি, এই যে আমাদের ডান দিকে আমরা উঠছি মঞ্জুশ্রী ধিম বুদ্ধ পার্ক, ইয়াংমাকুম, নিয়ার পানবু।
এই জায়গাটা একটাই ভিউ পয়েন্ট, এখানে থাকার ভিউ একই ব্যাপার। দেখুন চারদিকটা কীরকম সুন্দর। অনেক দিনই অনেকের ভিডিও দেখেছি এখানে থাকবার জন্য, কিন্তু আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। হ্যাঁ দেখাও, হ্যাঁ এই যে আমরা এখানে এই গাড়িটা পার্ক করতে যাচ্ছি, পার্কটা করে আসি। পার্কিংয়ের জায়গাটা সামনে, এই ডান দিকে রেখেছে, এখানে আবার জায়গাটা নেই। আমাকে বললো ওখানকার স্টাফ যে একটু এগিয়ে রাখুন। আমরা একদম ওই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ওখানটাই আমাদের পার্ক করতে বললো। একদম সামনের দিকে বললো রেখে দিন, রাস্তার একটু সাইডে। আমরা গাড়িটা সাইডেই আমরা পার্ক করলাম। আর চারিদিকে তো অসাধারণ দৃশ্য, কিছু বলার নেই। এই সামনের এই রাস্তাটা দিয়েই আমরা উপরে উঠে এলাম, আর উঠেই যেন অন্য জগতে পৌঁছে গেলাম। দেখুন চারিদিকে মেঘের খেলা, মনে হচ্ছে মেঘগুলো আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই সম্ভব নয়, এটা শুধু চোখে দেখা আর মনের অনুভব করার বিষয়। আমরা ডাইনিং টেবিলে চলে এলাম, আর দেরি নয়, কারণ আমরা সেই সকাল 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছি, লাঞ্চ হয়নি, এখন প্রায় 2:30 বেজে গেছে। তো আগে খেয়ে নিই, তারপরে সমস্ত কিছু হবে। তো এখানকার যে চারপাশটা আছে সেটাও আপনাদের দেখাই একটু। দেখুন চারপাশটা খুবই সুন্দর, যেখানে খাবারের বন্দোবস্ত আছে ঘরটা আর কি, খুবই মনোরম জায়গা। এই জায়গায় খেতে বসলে আর কি চাওয়া যায়। তো খাবারের থালিতে যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাত, এই একটা ভাজা, একটা সবজি, ডিমের কারি আর পাঁপড়, আর এর সঙ্গে রয়েছে ডাল, আর যেটা আছে আরেকটা আছে স্যালাড। ঠিক আছে, হোমস্টে যেরকম খাওয়া হয়, দুপুরে আন্ডা কারি দিয়ে যে মিলটা হয় সেরকমই মিল। তবে ঘরের সম্বন্ধে আপনাকে কিছু একটু আইডিয়া দিই। আমাদের ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো কিন্তু 1800 টাকা পার হেড। আর আমাদের এই যে খেতে বসে ডান দিকে যে ঘরগুলো আছে ঢোকার মুখে, ওগুলো 1600 টাকা পার হেড। তো আমরা ওই ঘরটাই নিয়েছি 1800 টাকা পার হেড, যেটা দেখলেন। তো এখন খেয়ে নিই, খাওয়ার পরে আবার কথা হবে। ঘড়িতে এখন বিকেল 4:06। খাওয়া দাওয়া সেরে আপাতত আর কোথাও যাওয়ার পরিকল্পনা নেই, তাই এই অপূর্ব পরিবেশেই একটু বসে বিশ্রাম নিচ্ছি আর মন ভরে উপভোগ করছি চারিপাশের অসাধারণ সৌন্দর্য। কি আর বলবো, এত অপরূপ সৌন্দর্য, কিছু বলার নেই। একবার চারিদিকে তাকিয়ে দেখুন তো, কি অপূর্ব সাজানো এই রিসোর্টের পুরো প্রাঙ্গণ। প্রতিটি কোণা যেন যত্ন আর নান্দনিকতার এক অনন্য নিদর্শন। চোখে পড়ছে সুন্দর নকশা, রঙের নিখুঁত সমন্বয়, আর চারিদিকে সবুজের শান্ত স্নিগ্ধ আবহ। রিসোর্টটি এমন এক উঁচু টিলার উপর অবস্থিত, যেখান থেকে চারিপাশ সবুজে মোড়া পাহাড় আর গভীর উপত্যকার দৃশ্য একেবারে চোখ জুড়িয়ে দেয়। ক্যামেরার মাধ্যমে হয়তো এই সৌন্দর্য সামান্য আপনাদের কাছে পৌঁছাবে, বাস্তবে এখানে বসে যে শান্তি আর প্রশান্তি অনুভূতি পাওয়া যায় তা সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। তাই আর কিছু বলবো না, আপনারা কিছুক্ষণ এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন। তবে একটা কথা না বললেই নয়, পাহাড়ের অসংখ্য আঁকাবাঁকা পথ, দীর্ঘ সফর পেরিয়ে আমাদের যে নিশ্চিন্তে নিরাপদে আমাদের এই স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিয়েছে, সে আর কেউ নয়, আমাদের সাদা পঙ্খিরাজ। ওই যে দেখা যাচ্ছে, সেখানে নিশ্চিন্তে এখন বিশ্রাম নিচ্ছে। তার নির্ভরযোগ্যতা সঙ্গ ছাড়া আমাদের এই স্বপ্নের ঠিকানায় পৌঁছানো সম্ভব হতো না। এখানে যেন সবসময় এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে, সবুজ পাহাড়ের বুক জুড়ে সারাক্ষণ মেঘের আনাগোনা, আর মাঝে মধ্যেই সাদা মেঘের দল পাহাড়ের গা বেয়ে এমনভাবে ভেসে যায় যেন প্রকৃতি নিজেই পাহাড়ের উপর সাদা চাদর বিছিয়ে দিচ্ছে। ঘরটা রিভিউ দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ ভিডিওটা ঠিক মতো তুলতে পারিনি। তবু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। রুম নাম্বার 4 দেখতে পাচ্ছেন, এই ঘরেই আমরা ছিলাম।
তো ঘরের বেসিক অ্যামেনিটিস যা যা আছে সব ঠিকঠাকই আছে। একটা কিং সাইজ খাট রয়েছে, এই যে এটা, আর পাশে ড্রেসিং টেবিল, দুটি চেয়ার আছে। আর এই ঘরে 4টি দেওয়াল, তার মধ্যে 2টি দেওয়ালেই হচ্ছে কাচের এবং পর্দা দেওয়া, খুবই সুন্দর। পর্দা সরালে বাইরের ভিউ সম্পূর্ণ সুন্দর দেখা যায়। এটা পশ্চিম সাইড। এই দেখুন, এখান থেকে আমাদের ওই গাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর ঘরের দরজা দিয়ে বেরালে সামনের দৃশ্যটা ঠিক এইরকম, খুব সুন্দর। পরের দিন সকালে আমরা পৌঁছে গেলাম পানবু ভিউ পয়েন্টে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার চাদরে চারপাশ ঢেকে থাকায় এখানকার অসাধারণ দৃশ্য আজ আর উপভোগ করতে পারলাম না। তাই এর বেশি সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম চারখোল হয়ে নতুন রাস্তা 717 ধরে লাভার উদ্দেশ্যে। পথে ডাবলিং জেরং ভিউ পয়েন্ট সহ লাভা ভিউ পয়েন্ট সহ অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব গাজলডোবায়। এই পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে, তাই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের ফুল ট্যাঙ্ক নো প্ল্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই নতুন উদ্যোগকে উৎসাহিত করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই।